আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা আইএলটিএস রাইটিং এর টাস্ক 2 নিয়ে কথা বলবো। অনেকেই কমেন্ট করছিলেন আইএলটিএস রাইটিং এর টাস্ক 2 নিয়ে কথা বলার জন্য। অ্যাজ ইউজুয়াল আমরা যতটুকু জানি, আমি আপনাদেরকে কোনো মিথ্যা প্রলেপ দিব না। রাইটিং টাস্কে মার্কস তোলা একটু ডিফারেন্ট, অ্যান্ড স্পেশালি হঠাৎ করে 1 মাস 2 মাস প্র্যাকটিস করে আপনি 7.5-এর উপরে 8 তুলে ফেলবেন, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ আপনার রাইটিংটা হচ্ছে কাইন্ড অফ আপনি আপনার মনের কথাটা আপনি টেক্সটের মধ্যে লিখতে পারেন কিনা সেটার উপর অনেক কিছুই ডিপেন্ড করতেছে। সো দ্যাটস নট এ প্রবলেম ফর আস। আমরা আজকে যেটা করব, আমরা টাস্ক 2 এর একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখাই দিব, এবং সেই স্ট্রাকচার দেখে আপনারা একটা মোটামুটি একটা লেভেলের স্ট্রাকচার মানে রাইটিং নিয়ে কথা বলতে পারবেন। সো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে একটা স্ট্রাকচার অলরেডি আছে, কিন্তু এর আগে আমার বলে নেওয়া ভালো যে রাইটিং টাস্ক 2-তে আর্গুমেন্টেটিভ রাইটিংটা খুব ইম্পর্ট্যান্ট। মানে আর্গুমেন্টেটিভ রাইটিং কী সেটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনার এখানে ইয়েস, নো, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগ্রি, ডিসএগ্রি এগুলো নিয়ে থাকবে। রাইটিং টাস্ক 2-তে একটা কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনের উপর এগ্রি ডিসএগ্রিমেন্ট বিষয়ক কথাবার্তা লিখতে হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে কখনোই আপনি পক্ষপাতিত্ব করবেন না। পক্ষপাতিত্ব বলতে আপনার একটা টপিককে শুধু পজিটিভলি বললেন, নেগেটিভ কিছু বললেন না, এরকম না করাই ভালো। আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের একটা উদ্দেশ্যই হচ্ছে আপনি দুইটা সাইড সম্পর্কেই জানেন, দুইটা সাইড সম্পর্কে কথা বলতে আপনি পছন্দ করেন। আপনি রাইটিংয়ে লিখতে পারেন যে আমি এটা পছন্দ করি, কিন্তু এটার একটা নেগেটিভ বা পজিটিভ সাইডও আছে। সো সহজ কথায় আপনি পজিটিভস এবং নেগেটিভ দুইটা ব্যালেন্স আউট করার চেষ্টা করবেন। তো আমরা এত কিছু কথা না বলে আমরা যখন আসলে স্ট্রাকচারটা দেখবো ততক্ষণে আমরা বুঝবো। সো টাস্ক 2-তে আমরা আসলে মোটামুটি 40 মিনিটের মতো সময় পাই। আপনারা জানেন রাইটিং টাস্কের মধ্যে মোট টাইম 60 মিনিটস, অ্যান্ড তার মধ্যে 20 মিনিটস চলে যাবে টাস্ক 1-এ, অ্যান্ড 40 মিনিটস হচ্ছে আমরা টাস্ক 2 এর জন্য। টাস্ক 2 এর শর্ত কি? টাস্ক 2 এর একটাই শর্ত, সেটা হচ্ছে লিমিট থাকে, এবং সেই লিমিটটা হচ্ছে 250 ওয়ার্ডস অ্যাটলিস্ট। আপনাকে অ্যাটলিস্ট 250 ওয়ার্ড লিখতে হবে। চেষ্টা করবেন আপনারা 300 ওয়ার্ড লিখার। সো নট লেস নট মোর, 250-এর নিচে না যাওয়াই ভালো। ইভেন 260-70ও মার্কস কমাই দিতে পারে। সো আপনারা 300 350 প্র্যাকটিস, বাসায় যখন প্র্যাকটিস করবেন 300 লেখার চেষ্টা করবেন, 300 ওয়ার্ড লেখার চেষ্টা করবেন। ওকে, অলসো দ্যাট। সো রাইটিং টাস্ক টু এনি কাইন্ড অফ কোয়েশ্চেন হতে পারে। এখানে আপনাকে কেউ আসলে সাজেশন দিতে পারবে না, কেউ আপনাকে কমন ফলাইতে পারবে না যে এটা আসছে এটা পরেও আসবে। সো ইটস আইএলস, ইটস নট এসএসসি এইচএসসি এক্সামিনেশন। এসএসসি এইচএসসি আসে না যে ওয়ান্ডার অফ সায়েন্স পড়বেন আর এটা কমন পড়বে। সো আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 40 মিনিটের মধ্যে আমি টাইমটা কীভাবে ভাগ করব। 40 মিনিটের মধ্যে আসলে আপনি 5 থেকে 10 মিনিট চিন্তা করবেন, কারণ যেহেতু এটা একটা আর্গুমেন্টেটিভ রাইটিং, তো এই জায়গার মধ্যে আপনি যদি আগে থেকে মাথার মধ্যে একটু সেট না করেন যে আমি কিভাবে আগাবো জিনিসটাকে নিয়ে, তখন কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? তো আপনাকে এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে। তো আমরা যেমন আমাদের প্রথম অংশে আমরা যেটা দেখতেছি, স্ট্রাকচার 1 যেটা লেখা আছে আমাদের, থিঙ্ক ডিপলি। মানে আমি নাম দিচ্ছি থিঙ্ক ডিপলি, অর্থাৎ আপনি প্রথম 5-10 মিনিট চিন্তা করবেন। সেটা এখন কথা হইতে পারে যে আমি কি চিন্তা করবো 5-10 মিনিট। শুরুতেই লিখতে যায়েন না, হাবিজাবি লিখবেন, ভুলভাল লিখবেন। আগে হচ্ছে আপনার একটা সুন্দরভাবে আইডিয়াগুলো মাথায় রেখে তারপরে লিখতে পারেন। আর এক্সট্রা কাগজ যে দেয়, সেই এক্সট্রা কাগজে পারলে আইডিয়াগুলো আপনি বুলেট পয়েন্ট করে লিখে রাখতে পারেন, অথবা যদি অনেক সময় রাইটিংয়ে দেন আপনি চেয়ে নিতে পারেন যে আমাকে একটা এক্সট্রা পেজ দেন, ওইখানে আমি লিখবো না, জাস্ট রাফ করব। ঠিক আছে? এটা চাই নিতে পারেন। আর যারা কম্পিউটার বেসড তারা তো নোট থাকেই, আপনি ইচ্ছা করলে আলাদা নোটে লিখতে পারেন, অথবা পেজ চাই আপনি অন্যভাবে লিখতে পারেন। তো এই ডিপ সময়টাতে, এই 5টা বা এই প্রিপারেশন টাইমটাতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোয়েশ্চেনটা পড়বেন আগে। যেমন আমি এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি নোটটার মধ্যে, যে when we meet someone for the first time we generally decide very quickly what kind of person we think they are and if we like them or not, is it good or bad. তো এই জায়গায় দেখেন আপনাকে একটা আর্গুমেন্টেটিভ একটা পয়েন্ট দাঁড় করাইছে, এখানে পক্ষে বিপক্ষে সব কথাই বলা যায়। তো এখানে বলতেছে আমরা কারোর সাথে যখন প্রথমবারের মতো দেখা করি আমরা সাধারণত খুব তাড়াতাড়ি আসলে জাজ করে ফেলি বা ডিসাইড করে ফেলি যে ওই পার্সনটা কীরকম, হ্যাঁ, এবং আমরা সে তাকে পছন্দ করব কি করব না, এটা কি ভালো নাকি খারাপ, এই জিনিসটা নিয়ে জানতে চাইছে। তো এখন আপনি লিখতে বসে গেলেন, কি লিখবেন? আপনি লিখতে লিখতে চিন্তা করবেন, লেটস গেট আওয়ার আইডিয়াস। আমরা আগে আমাদের আইডিয়াগুলো চিন্তা করি। আপনি এখন এখানে বসে চিন্তা করেন যে আসলে এটা নিয়ে কি লেখা যায়। যেমন আমি যদি এখন আমার যেটা লিখছি এগুলোর বাইরেও যদি আমি চিন্তা করি কি লেখা যায়, যে প্রথম দিকে দেখেই লাইক করা উচিত না, বিকজ তার মধ্যে আরও হয়তো ভালো কিছু থাকতে পারে। সিচুয়েশন বুঝে উচিত,
আবার আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আমরা সহজেই দেখে জাজ করে ফেলি, এটা আমাদের হিউম্যান নেচার, সেটা নিয়েও আমরা একটু কথাবার্তা বলতে পারি। আমরা এটাও বলতে পারি যে অনেক সময় লুক আমাদেরকে স্টিমুলি করে, অর্থাৎ আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। এই যে আইডিয়াগুলো আমরা সাজানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা আমরা প্রসেসটা আসলে এটার আনসারটা যখন দেখবো আরও বুঝবো। তো এটা বোঝার আগে তার মানে কি, আপনি ওই জিনিসটা নিয়ে অ্যাটলিস্ট 5 মিনিট একটু চিন্তা করেন, একটু সাজান, কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন সেটা। এখন সাজাবেন কি অনুসারে সাজাবেন, এই স্ট্রাকচারটা আমি আপনাদেরকে দিচ্ছি আর কি। আমি মোটামুটি 4টা প্যারাগ্রাফে লিখতাম রাইটিং টাস্ক 2টা, বাট আপনারা পারলে 3টাতে লিখতে পারেন, বাট 4টা প্যারাগ্রাফ ইজ দ্য বেস্ট স্ট্রাকচার আই থিঙ্ক। দ্য প্রথম যেই প্যারাগ্রাফটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো এই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রশ্নটা আসলে আমরা যে পাইছি এই গুড আর ব্যাডের আগ পর্যন্ত পুরাটাকে প্যারাফ্রেজ করব, রাইট? পুরাটা প্যারাফ্রেজ করব, আমরা এখানে কোনো নতুন কিছু আনবো না। পুরাটা প্যারাফ্রেজ করে একটা ক্লিয়ার পজিশন, দরকার হলে ওই প্যারাফ্রেজের পরের যে একটা লাইন, সেই লাইনের মধ্যে আমরা আমাদের একটু আইডিয়ার একটা অংশ দেওয়ার চেষ্টা করব। নট নেসেসারিলি দিতে হবে, বাট আমরা মোটামুটি আগে প্যারাফ্রেজ করব, তারপরে আমাদের 1-2টা আইডিয়া থাকলে সেটা দিতে পারবো। কিভাবে দিব, কি দিব, এটা নিয়ে আমরা এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তারপরে আবার আমাদের আসছে মেইন বডি। মেইন বডি 2টা প্যারাগ্রাফ, যেটা বলছিলাম 2টা প্যারাগ্রাফেরই স্ট্রাকচার একরকম, ডিফারেন্সটা হচ্ছে একটা থাকবে পজিটিভ, একটা থাকবে নেগেটিভ। যেহেতু আর্গুমেন্টেটিভ রাইটিং, পজিটিভ নেগেটিভ দুইটা নিয়েই কথা বলতেছি। হ্যাঁ, চাইলে একটা একই প্যারাগ্রাফে একবার পজিটিভ একবার নেগেটিভ বলা যায়, বাট আমি একটু স্ট্রাকচার্ড ওয়েতে লিখতে পছন্দ করি। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 1 ধরেন, এই যে বলতেছে একটা টপিক সেন্টেন্স দ্যাট হেল্পস দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া। একটা ভালো সেন্টেন্স দিয়ে শুরু করা, যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা ভালো সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি প্রথম সেন্টেন্সটা আসলে একটু চিন্তা ভাবনা করে লিখবেন, এমন একটা সেন্টেন্স যেটা আমাদের মেইন আইডিয়াটা বুঝতে সাহায্য করে। আপনারা এক্সাম্পল থেকে দেখবেন, ক্লিয়ারলি এক্সপ্লেন হাউ মেনি আইডিয়া আনসার দ্য কোয়েশ্চেন। ওই কোয়েশ্চেনকে আনসার করে এরকম কয়েকটা আমাদের আইডিয়াগুলো আমরা এক্সপ্লেন করব, এবং আমরা সেটাকে এক্সাম্পল দিয়ে সাপোর্ট করার চেষ্টা করব। ফাইনালি লাস্টে যেটা গুড ভোকাবুলারি, এটা আমাদের প্রতিটা প্যারাগ্রাফে মেনটেন করতে হবে। ভালো ভোকাবুলারি, মডার্ন ভোকাবুলারি, স্মার্ট ভোকাবুলারি এবং ভালো গ্রামার, অর্থাৎ ভুলভাল গ্রামার না লেখা। সেমভাবে আমরা পরের প্যারাগ্রাফে হচ্ছে নেগেটিভ আর্গুমেন্ট নিয়ে লিখবো, এটাতে পজিটিভ আর্গুমেন্টগুলো নিয়ে লিখবো, যে পজিটিভ কী কী আছে। আপনি যদি প্রথমে একজনকে দেখেন এবং সে তাকে পছন্দ করা না করা নিয়ে চিন্তা করেন, সেটার পজিটিভ কী থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনার অ্যাকুরেট হইতে হবে না, আপনি যা বলবেন তাকে আসলেই হইতে হবে এরকম কিছু না। আপনার যদি মনে হয়, আপনি যদি বলেন যে কাঁঠাল দেখতে লাল রঙের হয়, আপনি লিখেন, জাস্ট ভালো শুদ্ধভাবে লিখেন, সমস্যা নেই, ঠিক আছে? আপনার হলুদেই লিখতে হবে এরকম না। সো নট নেসেসারিলি আপনার কথাগুলো সত্য হতে হবে, আপনার লেখা হচ্ছে কথা, ঠিক আছে? সেটা আর্গুমেন্টেটিভ হওয়া হয়েছে কথা, কোয়েশ্চেনের সাথে রেলেভেন্ট কিনা, তো কোয়েশ্চেনটাকে আনসার করতেছে কিনা সেটা। কারণ আপনাদেরকে যেসব দেওয়া হবে কোয়েশ্চেন সবগুলোই সাবজেক্টিভ হবে। এরপরে আসতেছে আমাদের মেইন বডির পার্ট 2, নেগেটিভ আইডিয়াগুলো নিয়ে লিখবো, অ্যান্ড দেন ফাইনালি কনক্লুশনে আমি ক্লিয়ারলি আমার পজিশনটা পোর্ট্রে করব, আমি আসলে পজিটিভ না নেগেটিভ সাইডে। ইচ্ছা করলে 2 সাইডে থাকা যায়, বাট আমি প্রেফার করি যে কোনো একটা সাইড চুজ করে বলতে যে আমি এটাতে, ঠিক আছে? এরপরে আমি পুরা আমার যে মেইন পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো একটা সামারি আকারে লাস্টে দিয়ে দিই, অ্যান্ড ফাইনালি আমরা প্রুফ রিড করি দ্য হোল এসে। আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের প্রতিটা প্যারাগ্রাফ, আমাদের হাতে যেহেতু 5 মিনিট নাই, আরও আছে 35 মিনিট, আমাদের আসলে দেখেন প্রতিটা 4টা প্যারাগ্রাফ লিখতে আমরা প্রায় 8 থেকে 9 মিনিটের মতো টাইম পাইতেছি। সো এক একটা প্যারাগ্রাফের জন্য 8 থেকে 9 মিনিট আই থিঙ্ক মোর দ্যান এনাফ টাইম। সো এইটা ছিল আসলে আমাদের পুরো স্ট্রাকচারটা। আমরা যদি একটু ছোটো করে দেখাই, তো আমরা এই যে এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার, সিম্পল। যারা স্ট্রাকচার বুঝতে আসছিলেন, গুড বাই, টাটা, আপনারা স্ট্রাকচার দেখে ফেলছেন, এখন এইভাবে বানাতে থাকেন। এখন যারা এক্সাম্পল সহ দেখতে চান যে আসলে আমরা স্ট্রাকচারটা মেনটেন কীভাবে করি, সেটার জন্য লেটস গো ফর দ্য এক্সাম্পল। আমরা এই কোয়েশ্চেনটারই একটা এক্সাম্পলের জন্য আমরা যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখানে আমাদের আনসার আছে। সো দিস ইজ আইএলটিএস রাইটিং টাস্ক নাম্বার 2, স্যাম্পল আনসার আমরা বানাইছি। একজন সুন্দরী আপনাদেরকে বোঝাবে, যদিও নাম লেখা জুবাইর হোসেন নৌশাদ, লেটস সে দিস ইজ জুবাইর হোসেন নৌশাদ, সে আপনাদেরকে বোঝাবে। অ্যান্ড দিস ইজ চ্যাটজিপিটি আমাদেরকে এইটাকে ব্যান্ড 7 দিছে, মাঝে মাঝে এটা আরও বেশিও দিছে। আমি আর অন অ্যান অ্যাভারেজ বলছি, চ্যাটজিপিটি না, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় ইটস এ গুড রাইটিং, এটা 7 পাওয়ার মতোই একটা রাইটিং। তো আমাদের এখানে প্রশ্নটা লিখছি যে অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস হইতে হবে। অ্যান্ড হোয়েন উই মিট, ওকে আমরা কোয়েশনটা দেখছি, তবু আমরা বলি হোয়েন উই মিট সামওয়ান ফর দ্য, লেটস আমরা মনে কোনো এক্সাম হলে আসছি, আমরা পড়তেছি হোয়েন উই মিট
মার্ক করে করে পারলে পড়তেছি। when you meet someone for the first time, আমরা যখন প্রথমবারের মতো কারোর সাথে দেখা করি তখন হচ্ছে আমরা কি করি, রাইট? সো আমরা যদি হাইলাইট করতে চাই টেক্সট কালার, লেটস গো ফর দিস। হ্যাঁ, তো আমরা আমাদের ফার্স্ট টাইম দেখলে কি করি দিয়ে হাইলাইট করি। ফার্স্ট টাইম উই জেনারেলি হচ্ছে আমরা কি করি, হ্যাঁ, সো উই জেনারেলি ডিসাইড এভরি কুইকলি হোয়াট কাইন্ড অফ পার্সন। আমরা প্রশ্নটা পড়লাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রশ্নটাকে আমরা হচ্ছে সিম্পলি প্যারাফ্রেজ করব। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এটাকে একটু নিচে নিয়ে নিই, রাইট? তো এখানে আমরা কি করছি একটু দেখেন তো, এই যে এই কোয়েশ্চেনটাকে আমরা দেখেন, when we meet someone for the first time we generally decide very quickly what kind of person we think they are, and এটা দেখেন আমি প্রথমে কি লিখছি, when we meet someone for the first time it is natural, প্যারাফ্রেজ করতেছি, উই জেনারেলিকে আমরা বলছি ইট ইজ ন্যাচারাল টু ফর্ম অ্যান ইমিডিয়েট অপিনিয়ন অ্যাবাউট দেয়ার পার্সোনালিটি অর ক্যারেক্টার, অ্যাবাউট দেয়ার পার্সোনালিটি অর ক্যারেক্টার, একই কথা লিখছি, রাইট? সো পিপল টেন্ড টু ডিসাইড কুইকলি ওয়েদার দে লাইক সামওয়ান অর নট, ওফেন উইথিন জাস্ট এ ফিউ মিনিটস। এই যে এখানে ভেরি কুইকলি, এটাকে আমরা জাস্ট ওফেন উইথ জাস্ট এ ফিউ মিনিটস, এই সেন্টেন্সটা দিয়ে আমরা একটু বর্ধিত করছি, ঠিক আছে? এখন আমরা জাস্ট কোয়েশ্চেনটার আনসার করে দেব যে while this quick judgment can be useful in the certain situation, it may also lead to unfair, inaccurate assumption. This essay will discuss both the positive and negative aspects of forming instant impressions and explain why it is better to avoid rushing to conclusion, রাইট? এখানে দেখেন আমরা কি করছি, এখানে আমরা একটা সাইড নিছি। কোন সাইডটা নিছি দেখেন, এই যে এই জায়গায় আমরা কিন্তু আনসার একটা করে দিয়েছি যে while the quick judgment can be useful, এই যে লাইন দুইটা, প্রথম দুইটা লাইন ছিল আমাকে প্যারাফ্রেজের, এবং লাস্টের তিনটা লাইন হচ্ছে আসলে শুধুমাত্র আমার আনসারটা, যে while this judgment can be useful in certain situation it may also lead to unfair অথবা inaccurate assumptions. This essay will discuss both the positive and negative aspects of forming instant impression and explain why it is better. অর্থাৎ আমরা বোথটা নিয়ে চিন্তা করব এবং এক্সপ্লেইন করব যে বেটার কোনটা। আমাদের ইন্ট্রোডাকশন কিন্তু হয়ে গেল। এরপরে মেইন বডি আমাদের ছিল দুইটা, যেই মেইন বডিতে আমরা পজিটিভ এবং নেগেটিভ জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম প্যারাগ্রাফে পজিটিভ নিয়ে কথা বলতেছি। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ফর্মিং এ কুইক অপিনিয়ন অ্যাবাউট সামওয়ান ইজ দ্যাট ইট ক্যান হেল্প মেক ফাস্ট ডিসিশন। অর্থাৎ আমরা এখানে কোনটাকে দেখেন টার্গেট করতেছি, ফাস্ট ডিসিশন। হ্যাঁ, তো আমরা বলতেছি একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা হচ্ছে ফাস্ট ডিসিশন নিতে পারি, ঠিক আছে? আমরা ফাস্ট ডিসিশন নিতে পারি ইন সোশ্যাল অর প্রফেশনাল সেটিং। আপনি যদি জাস্ট ফার্স্ট ডিসিশন দিয়ে শেষ করে দেন হবে, আমরা বলছি সোশ্যাল সেটিংসের ক্ষেত্রে। ইন ম্যানি সিচুয়েশন সাচ এস, এক্সাম্পল সাচ এস, আমরা একটা আর্গুমেন্ট, একটা টপিক সেন্টেন্স লিখছি যে দেখেন ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ফর্মিং এ ডিসিশন যে ইট ক্যান হেল্প আস টু মেক ফাস্ট ডিসিশন ইন সোশ্যাল এবং এগুলাতে। হ্যাঁ, এরপরে আমরা একটার এক্সাম্পল দেব। এক্সাম্পল, ইন ম্যানি সিচুয়েশন সাচ এস জব ইন্টারভিউস অর নেটওয়ার্কিং ইভেন্টস টাইম ইজ লিমিটেড অ্যান্ড দে নিড টু রিলাই অন দেয়ার ইনস্ট্যান্ট। টাইম লিমিটেড থাকে, এটা আমাদের অ্যাডভান্টেজ বলে দিলাম। দ্যাটস ভেরি নাইস, বৃষ্টি হইতেছে। সো দিস ইনস্ট্যান্ট জাজমেন্টস আর অফেন বেসড অন বডি ল্যাঙ্গুয়েজ, টোন, ভয়েস। এখন আমি কি করতেছি দেখেন, আরেকটা আর্গুমেন্ট আনছি। একটু আগে আমরা বলছিলাম এটা ভালো টপিক সেন্টেন্স, যে এটা ভালো কেন ভালো, কারণ আমাদের বিভিন্ন সেটিংসের ক্ষেত্রে ইন মেনি সিচুয়েশনে জব ইন্টারভিউতে আমাদের এটা লাগে। এক্সাম্পল শুরু। এরপরে এখন বলতেছি এই ইনস্ট্যান্ট জাজমেন্টটা আসলে কিসের উপর ভিত্তি করে নেওয়া হয়, মাঝে মাঝে বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েসের টোন, এই যে আমি কথা বলতেছি ফেসিয়াল এক্সপ্রেশন, সেটার উপর তার মুড বা ইন্টেনশনটা আমরা দেখতে পারি। এরপরে আবার এক্সাম্পল, ফর এক্সাম্পল, ইফ সামওয়ান অ্যাপিয়ার্স কনফিডেন্ট অ্যান্ড ফ্রেন্ডলি ডিউরিং এ ফার্স্ট মিটিং, যদি কেউ আমাদের হয়, উই মে ফিল মোর কমফোর্টেবল অ্যাপ্রোচিং ওয়ার্কিং উইথ দ্যাম। সো ইন দিস ওয়ে ফার্স্ট ইমপ্রেশন ক্যান হেল্প আস রিঅ্যাক্ট কুইকলি অ্যান্ড মেক প্র্যাকটিক্যাল চয়েসেস। এই ওয়েতে আমাদেরকে কুইকলি এবং প্র্যাকটিক্যাল চয়েস রিয়েল টাইম ইন্টারাকশানে নিতে সাহায্য করে। এবং লাস্টে আমরা সুন্দরভাবে বলে দিছি যে কিভাবে আমরা এটাকে আমাদেরকে হেল্প করতেছে এইটা শেষ করতে। তার মানে দেখেন আমাদের যে ফার্স্ট, এই যে এটা আমাদের টপিক সেন্টেন্স, ইট ওয়াজ এ বিউটিফুল টপিক সেন্টেন্স, রাইট? খুবই সুন্দর একটা টপিক সেন্টেন্স আমরা চুজ করলাম। হ্যাঁ, তো এই যে সেন্টেন্সটা আমরা আমাদের টপিক সেন্টেন্সটা দিছি, আর হচ্ছে এই টপিক সেন্টেন্স দিয়ে আমরা বুঝতে পারতেছি, লেটস গো ফর গ্রিন। হ্যাঁ, তো সামওয়ান হেল্প, এটা করে আমরা আগাইতেছি। ইন মেনি সাচ এস জব দিয়ে আমরা এক্সাম্পল দিছি, আরেকটা আর্গুমেন্ট দিছি। এই যে আরেকটা আর্গুমেন্ট হচ্ছে এই আর্গুমেন্টটা, রাইট? এই আর্গুমেন্টটা, এবং
সেটাকে আবার একটা এক্সাম্পল দিয়ে আবার আমরা শেষ করে দিছি। মাত্র দুইটা আইডিয়া, দুইটা এক্সাম্পল অ্যান্ড এন্ডিং অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। ভেরি সিম্পল, রাইট? অ্যান্ড দেন আমরা আসছি পরেরটা। অন দ্য আদার হ্যান্ড, নেগেটিভ সাইড, জাজিং সামওয়ান টু কুইকলি ক্যান লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিসড অপরচুনিটিস। তো এখন আমরা বলতেছি অন দ্য আদার হ্যান্ড, এই জাজিং, তাড়াতাড়ি জাজ করা, সেটা আমাদের জন্য একটা মিস অপরচুনিটি বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে। So first impression are not always accurate as people may act differently when they are nervous or under stress. এখানে আমরা হচ্ছে প্রথম টপিক সেন্টেন্সটাকে একটু যুক্তি দিছি, ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হইতে না পারে। মেকিং ডিসিশন বেসড অন অনলি অন ইনিশিয়াল অ্যাপিয়ারেন্স ক্যান রেজাল্ট ইন স্টেরিওটাইপস অ্যান্ড আনফেয়ার ট্রিটমেন্ট। এই সেন্টেন্সটা আপনি চাইলে নাও দিতে পারেন, আপনি জাস্ট এটাও যদি দেন, মনে করেন এই যে এই সেন্টেন্সটা, দিস ইজ ইটসেলফ ইজ এ গুড সেন্টেন্স, রাইট? যে ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ অ্যাকুরেট অ্যাজ পিপল মে অ্যাক্ট ডিফারেন্টলি, দে আর নার্ভাস or under stress. Making decision based on only initial experience can be stereotype and for এগুলো। Example, for instance, a person who seem to be quiet may be kind, intelligent to get to know them. তো seems quiet or uninterested, প্রথম দেখাতে যাদেরকে uninterested লাগে তারা হয়তো দেখা যেতে পারে যে পরে তারা আসলে একটা ইন্টারেস্টিং পারসন, রাইট? তো পরে আমরা তাদেরকে এটা মনে করতে পারি যে সে একজন ইন্টারেস্টিং পারসন। Therefore, relying too much on first impression can prevent us from forming deeper and meaning. তার ফলে আমরা যদি একদম বেশি রিলাই করে ফেলি, আমাদেরকে যে ইয়েটা আছে সেটা আমাদের জন্য খারাপ হবে, রাইট? রেজাল্টটা আমরা দিয়ে দিলাম। ফাইনালি কনক্লুশন দিব। সো ইন কনক্লুশন, although there are some benefits of making quick judgments about people, the disadvantages are more significant. আমরা যেটা বলছিলাম কনক্লুশনের মধ্যে আমরা সবগুলো আইডিয়াকে সামারি করে ফেলবো, বা আমরা কি বলছিলাম, কনক্লুশনের মধ্যে ক্লিয়ার পজিশন দিব এবং সামারি করব। তো ক্লিয়ার পজিশন দিতেছি যে ইন কনক্লুশন যদিও এটার অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু আসলে ডিসঅ্যাডভান্টেজটাই বেশি সিগনিফিকেন্ট। অ্যান্ড while our instinct can someone guide as well, it is generally, আমাদের ইনস্টিংক্ট আমাদেরকে গাইড করতে পারলেও it is generally wiser to remain open minded and give other to show their due true character. আমাদের আরও তাদেরকে সময় দেওয়া উচিত। টেকিং এ মোর থটফুল অ্যাপ্রোচ লিডস টু বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্ট্রঙ্গার রিলেশনশিপস। এটা অনেক থট নিয়ে লেখা, ইটস এ ভেরি গুড রাইটিং, ইটস এ ভেরি সিম্পল প্যারাগ্রাফ। আপনাদের জন্য আমি খুব সহজ রাখছি, এটা কিন্তু খুব কঠিন না। আপনি যদি প্যারাগ্রাফটা দেখেন, আজান করতেছে। সো আপনারা যদি, ভিডিওটা মোটামুটি শেষ, উই উইল এন্ড ইট হিয়ার। তো আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, এটা কিন্তু খুব কঠিন না, খুব কমপ্লেক্স সেন্টেন্স এখানে লেখা হয় নাই, সিম্পল সেন্টেন্স লেখা হয়েছে। সো রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আপনাকে খুব কমপ্লেক্স লিখতে হবে না, খুব কমপ্লেক্স ভোকাবুলারি লিখতে হবে না। জাস্ট ইউজ ইউর ওন ওয়ার্ডস, ওন ওয়ে অফ স্পিকিং, বি ক্রিয়েটিভ, এবং আইডিয়াটা আইডেন্টিফাই করতে শিখেন। দ্যাট উইল ইমপ্রুভ ইউর রাইটিং the day by day, the more you practice, it will improve your writing. Next video আমাদের স্পিকিং নিয়ে থাকবে, সাবস্ক্রাইব ফর দ্যাট। অ্যান্ড আরেকটা ভিডিও আসছে, যারা বাইরে পড়াশোনা করতে চান স্কলারশিপের জন্য, রিসার্চ বেস নিয়ে, তাদেরকে হোল একটা আইডিয়া দেওয়ার জন্য জিকে স্কলারশিপের গাইড নিয়ে একটা ভিডিও আসবে, এবং সাথে সাথে হচ্ছে কিভাবে আপনি রিসার্চে নিজেকে ভালো করবেন, এই ভিডিওগুলোও আসবে। এই ভিডিওগুলো যারা দেখতে চান, রিসার্চ রিলেটেড ভিডিওগুলো, কমেন্ট সেকশনে আর টাইপ করেন। অনেকেই আমরা রিসার্চ ভালো করতে চাই। সো আমার একটা অলরেডি পেপার আছে, 2টা পেপার পাবলিশড আছে। সো আপনারা যারা আর টাইপ করবেন, তাদের আর কমেন্ট থেকে আমি বুঝবো যে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক।